আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং, বীমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ব্যাংক অ্যাকাউন্ট কাকে বলে, ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্ব এবং ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন প্রকারভেদ এবং চলতি হিসাব নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ সঞ্চয়ী হিসাব, ফিক্সড অ্যাকাউন্ট অর্থাৎ স্থায়ী হিসাব এবং ডিপোজিট, পেনশন স্কিম নিয়ে সহ আরো যত বিষয় আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সঞ্চয়ী হিসাব অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট কাকে বলে, সেভিংস অ্যাকাউন্টের গুরুত্ব, এটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সঞ্চয়ী হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে যে হিসাবে একজন গ্রাহক যতবার ইচ্ছে ততবার টাকা জমা দিতে পারবে। অর্থাৎ যে অ্যাকাউন্টে একজন ব্যক্তি যতবার ইচ্ছে ততবার টাকা জমা দিতে পারবে, কিন্তু কিন্তু নির্দিষ্ট নিয়মের বাইরে টাকা তুলতে পারবে না। যতবার ইচ্ছে ততবার আমি টাকা জমা দিতে পারবো, কিন্তু নির্দিষ্ট নিয়মের বাইরে আমি টাকা তুলতে পারবো না। অর্থাৎ যে হিসাবে একজন গ্রাহক যতবার ইচ্ছে টাকা জমা দিতে পারে, কিন্তু নির্দিষ্ট নিয়মের বাইরে টাকা তুলতে পারে না, তাকে বলা হয় সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাব দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ সঞ্চয়ী হিসাব আর একটা হচ্ছে বিশেষ সঞ্চয়ী হিসাব। সাধারণ সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে সপ্তাহে দুইবারের বেশি টাকা তোলা যায় না। সাধারণ সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে সপ্তাহে দুইবারের বেশি টাকা তোলা যায় না। কিন্তু বিশেষ সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে টাকা তোলা যায়। সেই ক্ষেত্রে একটা নোটিশ দিতে হবে, যেটা হচ্ছে অগ্রিম নোটিশ। অর্থাৎ বিশেষ সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে অগ্রিম নোটিশ দিয়ে, এবং সেই ক্ষেত্রে যদি 20,000-এর বেশি টাকা তুলতে গেলে অগ্রিম নোটিশ দিয়ে আমরা টাকা তুলতে পারি। তাহলে সঞ্চয় হিসাব দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ সঞ্চয়ী হিসাব আর একটা হচ্ছে বিশেষ সঞ্চয়ী হিসাব। বিশেষ সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে আমরা টাকাটা তুলতে পারি অগ্রিম নোটিশ দিয়ে। সঞ্চয় হিসাবের কিছু বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে প্রাথমিক জমা। যদি আমরা একটা অ্যাকাউন্ট খুলি সঞ্চয়ী হিসাব, সেই ক্ষেত্রে আমাদের কিছু আগে জমা দিয়ে তারপর অ্যাকাউন্টটা চালু করতে হবে। এটি সাধারণত কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক এই জমার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়নি, কিন্তু বিভিন্ন ব্যাংক তারা 500 টাকা অথবা 1000 টাকা নিয়ে তারা অ্যাকাউন্টটা চালু করে। অর্থাৎ আমি যদি একটা সঞ্চয় হিসাব খুলি, তাহলে আমি 500 টাকা অথবা 1000 টাকা দিয়ে আমার অ্যাকাউন্টটি চালু করব। এটা হচ্ছে প্রাথমিক জমা। দ্বিতীয়ত হচ্ছে অর্থ উত্তোলন। অর্থ উত্তোলন হচ্ছে এখানে নির্দিষ্ট নিয়মের বাইরে, অর্থাৎ সপ্তাহে দুইবারের বেশি টাকা তোলা যাবে না। এটা হচ্ছে অর্থ উত্তোলন, অর্থাৎ সঞ্চয় হিসাবের একটি বৈশিষ্ট্য। আমরা যখন চলতি হিসাব পড়েছিলাম তখন আমরা এখানে জেনেছি চলতি হিসাবে যখন ইচ্ছা তখন টাকা তোলা যায়, কিন্তু সঞ্চয় হিসাবে সপ্তাহে দুইবারের বেশি অর্থাৎ নির্দিষ্ট নিয়মের বাইরে টাকা তোলা যাবে না। তৃতীয়ত হচ্ছে অগ্রিম নোটিশ। অগ্রিম নোটিশ হচ্ছে আমি যদি টাকা বেশি তুলতে গেলে, অর্থাৎ সপ্তাহে যদি দুইবারের বেশি টাকা তুলতে গেলে, সেক্ষেত্রে আমাকে একটা অগ্রিম নোটিশ দিতে হবে। এটা সঞ্চয় হিসাবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সুদ প্রাপ্তি। অর্থাৎ সঞ্চয় হিসাবের ক্ষেত্রে আমাকে তারা একটা সুদ দিবে, অর্থাৎ আমার অর্থটা যে ব্যাংকে পড়ে আছে, আমি যে সপ্তাহে দুইবারের বেশি টাকা তুলতে পারতেছি না, ওই অর্থের উপর একটা আমাকে তারা কি দিবে, সুদ দিবে, অর্থাৎ একটা মুনাফা, অর্থাৎ আমার একটা সুদ আসবে। তৃতীয়ত হচ্ছে উপযোগী। এই অ্যাকাউন্টটা কাদের জন্য উপযোগী? এই অ্যাকাউন্টটা হচ্ছে চাকরিজীবী, যারা চাকরিজীবী তাদের জন্য অ্যাকাউন্টটি উপযোগী। তারপর হচ্ছে শিক্ষার্থী, শ্রমিক, মহিলা, অর্থাৎ চাকরিজীবী, শিক্ষার্থী, শ্রমিক, মহিলা তাদের জন্য এই অ্যাকাউন্টটি অর্থাৎ সঞ্চয় হিসাব বা সেভিংস অ্যাকাউন্টটি গুরুত্বপূর্ণ বা উপযোগী। অর্থাৎ সঞ্চয় হিসাব অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট কাদের জন্য উপযোগী? যারা চাকরিজীবী, শ্রমিক, মহিলা, শিক্ষার্থী। কারণ তারা অল্প অল্প টাকা জমা রাখতে পারবে, এদিকে তুলতে পারতেছে না, তাহলে এটা তাদের জন্য উপযোগী। অর্থাৎ সঞ্চয় হিসাবে তারা একটা হচ্ছে জমা হচ্ছে। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে সহজে হিসাব খোলা। অর্থাৎ আমি 500 টাকা তবে 1000 টাকা দিয়ে আমার অ্যাকাউন্ট আমি সহজে খুলতে পারতেছি। এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের কি সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে মুনাফা প্রাপ্তি। আমি যেহেতু এখান থেকে
আহ, আমার অর্থের উপর যে একটা সুদ পাচ্ছি, চলতি হিসাবের ক্ষেত্রে কোনো প্রকার সুদ দেওয়া হতো না। আমরা এর আগের ক্লাসে যখন কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ চলতি হিসাব পড়েছি তখন আমরা জেনেছি কোনো সুদ দেওয়া হয় না, কিন্তু সঞ্চয় হিসাবে আমাদেরকে সুদ দেওয়া হবে আমাদের অর্থের উপর। তৃতীয়ত হচ্ছে সঞ্চয় বাড়ানো। যখন আমরা আমাদের টাকাগুলো অ্যাকাউন্টে জমা রাখবো একটা নির্দিষ্ট নিয়মের অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মের বাইরে আমি টাকাটা তুলতে পারবো না, সপ্তাহে 2 বারের বেশি আমি টাকা তুলতে পারবো না, তখন আমার টাকাটা ব্যাংকের মধ্যে জমা থাকতেছে। অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্ট থেকে যখন আমি সপ্তাহে 2 বারের বেশি টাকা তুলতে পারবো না, তখন আমার টাকাগুলো অ্যাকাউন্টে জমা হবে। এখানে সঞ্চয়টা বৃদ্ধি পাবে অর্থাৎ সঞ্চয় গঠন। তৃতীয়ত হচ্ছে ফাঁস বই দেওয়া হয়। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম ফাঁস বই কি। ফাঁস বই হচ্ছে যে বইয়ের মধ্যে আমাদের অ্যাকাউন্টের যাবতীয় হিসাব, আমি কি পরিমাণ অর্থ জমা দিয়েছি, কি পরিমাণ অর্থ উত্তোলন করেছি, কখন লেনদেন করেছি, সবকিছু লিপিবদ্ধ থাকে, তাকে বলা হয় ফাঁস বই। চলতি হিসাবের ক্ষেত্রে কিন্তু ফাঁস বই দেওয়া হতো না, কিন্তু সঞ্চয় হিসাবের ক্ষেত্রে অর্থাৎ সঞ্চয় হিসাবের ক্ষেত্রে ফাঁস বই দেওয়া হবে। 1 নাম্বার সুবিধা হচ্ছে সহজে হিসাব করতে পারবো আমরা। দ্বিতীয়ত হচ্ছে মুনাফা প্রাপ্তি, একটা সুদ পাবো। তৃতীয়ত হচ্ছে সঞ্চয় গঠন। চতুর্থ হচ্ছে ফাঁস বই দেওয়া হয়। এগুলো হচ্ছে একটা সঞ্চয় হিসাব বা সেভিংস অ্যাকাউন্টের সুবিধা। এখানে কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে যখন আমরা নির্দিষ্ট নিয়মের বাইরে টাকা তুলতে যাব সেক্ষেত্রে আমাকে একটা অগ্রিম নোটিশ দিতে হবে, এটা সঞ্চয় হিসাবের ক্ষেত্রে একটা অসুবিধা। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, টাকা উত্তোলন, অর্থাৎ আমি নির্দিষ্ট নিয়মের বাইরে উত্তোলন করতে পারবো না, এটাও আমাদের জন্য এক ধরনের অসুবিধা। হঠাৎ যদি বিপদে পড়ে গেলে সেক্ষেত্রে উত্তোলন করতে আমার একটা অসুবিধা হচ্ছে, এটা সঞ্চয় হিসাবের অসুবিধা। আমি আবার শুরু থেকে বলি, সঞ্চয় হিসাব হচ্ছে যে হিসাব বা যে অ্যাকাউন্টে একজন গ্রাহক যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারে কিন্তু নির্দিষ্ট নিয়মের বাইরে টাকা তুলতে পারে না, সেটাকে বলা হয় সঞ্চয় হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট। এটার বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক জমা, নগদ উত্তোলন, তারপর হচ্ছে অগ্রিম নোটিশ, সুদ প্রাপ্তি উপযোগী, অর্থাৎ এটা কাদের জন্য উপযোগী, এগুলো হচ্ছে এই বৈশিষ্ট্য। প্রাথমিক জমা 500 থেকে 1000 টাকা জমা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হয়। দ্বিতীয়ত হচ্ছে অর্থ উত্তোলন, নির্দিষ্ট নিয়মের বাইরে অর্থ উত্তোলন করা যায় না। তৃতীয়ত হচ্ছে অগ্রিম নোটিশ, নির্দিষ্ট নিয়মের বাইরে অর্থ উত্তোলন করতে গেলে আমাকে একটা অগ্রিম নোটিশ দিতে হবে। চতুর্থ হচ্ছে সুদ প্রাপ্তি, আমার অ্যাকাউন্টে জমাকৃত অর্থের উপর আমি একটা সুদ পাবো, এটা হচ্ছে অ্যাকাউন্টের বৈশিষ্ট্য। তারপর এটা হচ্ছে সুবিধা, সহজে হিসাব খোলা যায়, মুনাফা প্রাপ্তি, সঞ্চয় বাড়ানো, পাসবই দেওয়া হয়, এগুলো হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের সুবিধা। এরপর আমরা জানবো স্থায়ী হিসাব কি, স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য, স্থায়ী হিসাবের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। তাহলে চলো এখন আমরা জানবো সঞ্চয় হিসাব নিয়ে। সঞ্চয় হিসাব হচ্ছে যে হিসাবে একজন গ্রাহক নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখবে এবং ওই নির্দিষ্ট সময়ের আগে ওই অর্থগুলো উত্তোলন করার সুযোগ থাকে না। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখবে, নির্দিষ্ট সময় পর গিয়ে ওই অর্থগুলো উত্তোলন করবে, সেটাকে বলা হয় স্থায়ী হিসাব। মনে করো আমি 10 লক্ষ টাকা 10 বছরের জন্য একটি অ্যাকাউন্ট খুলে রেখেছি, 10 বছর পর গিয়ে আমি ওই টাকাগুলো উত্তোলন করতে পারবো, সেটা হচ্ছে স্থায়ী হিসাব। অর্থাৎ যে হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য, অবশ্যই এটা নির্দিষ্ট সময়ের জন্য হতে হবে, নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখা হয় এবং ওই সময় পর টাকাগুলো উত্তোলন করা যায়, তাকে বলা হয় স্থায়ী হিসাব। অর্থাৎ আমি 10 বছরের জন্য আমি 10 লক্ষ টাকা কি করছি, 10 লক্ষ টাকা জমা রাখছি, তাহলে আমি ওই 10 লক্ষ টাকা 10 বছর পর গিয়ে তুলতে পারবো, 10 বছর আগে আমি ওই টাকাগুলো তুলতে পারবো না, সেটাই হচ্ছে মূলত স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, স্থায়ী হিসাব 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ স্থায়ী হিসাব আর একটা হচ্ছে বিশেষ স্থায়ী হিসাব। সাধারণ স্থায়ী হিসাব হচ্ছে 1 মাস থেকে 10 বছর, সাধারণ স্থায়ী হিসাবের মেয়াদ 1 মাস থেকে 10 বছর। কিন্তু বিশেষ স্থায়ী হিসাবের ক্ষেত্রে আমার অ্যাকাউন্টের টাকাগুলো আমি 7 দিন বা অন্য কোনো সময়ে, 7 দিন বা অন্য কোনো সময়ে আমি নোটিশের মাধ্যমে, সাধারণ অর্থাৎ বিশেষ স্থায়ী হিসাবের ক্ষেত্রে 7 দিন বা অন্য কোনো সময়ে আমি নোটিশের মাধ্যমে আমার টাকাগুলো উত্তোলন করতে পারবো। কিন্তু সাধারণ স্থায়ী হিসাবের ক্ষেত্রে, সাধারণ স্থায়ী হিসাবের ক্ষেত্রে 1 মাস বা
1 মাস থেকে 10 বছর, অর্থাৎ 1 মাস থেকে 10 বছরের পর আমি টাকাগুলো তুলতে পারবো। এটার সময় হচ্ছে 1 মাস থেকে 10 বছর। আমি আবার বলি, স্থায়ী হিসাব দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ স্থায়ী হিসাব আর একটা হচ্ছে বিশেষ স্থায়ী হিসাব। সাধারণ স্থায়ী হিসাব 1 মাস থেকে 10 বছর পর, এই সময়ের পর আমি টাকাগুলো তুলতে পারবো, এটার মেয়াদ হচ্ছে 1 মাস থেকে 10 বছর। কিন্তু বিশেষ স্থায়ী হিসাবের ক্ষেত্রে আমার 7 দিন বা অন্য কোনো সময়ে নোটিশের মাধ্যমে আমার টাকাগুলো আমি তুলতে পারবো। যেহেতু স্থায়ী হিসাবের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য এটা করা হয়, সেই ক্ষেত্রে এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে বিশেষ। সাধারণের ক্ষেত্রে 1 মাস থেকে 10 বছর, বিশেষের ক্ষেত্রে 7 দিন বা অন্য কোনো সময়ে নোটিশের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করা যায়। এটার বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট সময়, অবশ্যই এটা নির্দিষ্ট সময়ের জন্য হতে হবে, 5 বছর, 10 বছর বা এর চেয়ে আরো বেশি সময়, অর্থাৎ স্থায়ী হিসাব একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। তারপর হচ্ছে জমাদান, টাকাগুলো এককালীন জমা দিয়ে দিতে হবে, অর্থাৎ স্থায়ী হিসাবের ক্ষেত্রে টাকাগুলো এককালীন জমা দিয়ে দেওয়া হয়। তৃতীয়ত হচ্ছে প্রামাণ্য দলিল, অর্থাৎ আমি যে টাকাগুলো জমা দিয়েছি সেটার একটা দলিল লাগবে। অর্থাৎ আমি যে ব্যাংকের মধ্যে, মনে করো আমি ব্যাংকের মধ্যে 10 বছরের জন্য 10 লক্ষ টাকা আমি জমা দিয়েছি একটা স্থায়ী হিসাব খুলে, সেটার একটা অবশ্যই প্রামাণ্য দলিল লাগবে। ব্যাংক আমানতকারীকে, অর্থাৎ গ্রাহককে, অর্থাৎ যে ব্যক্তি টাকাটা জমা দিয়েছে, অর্থাৎ যে ব্যক্তি অ্যাকাউন্টটা খুলেছে, অর্থাৎ ওই গ্রাহককে একটা দলিল দিয়ে থাকে, যেটাকে বলা হয় প্রামাণ্য দলিল। এটার নাম হচ্ছে এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ এফডিআর, যেটা সংক্ষিপ্ত রূপ, একটা দলিল দিয়ে থাকে, যেখানে অর্থাৎ আমি যে টাকা জমা দিয়েছি 10 বছরের জন্য কি পরিমাণ সুদ দিবে সবকিছু উল্লেখ করে এই দলিলটা গ্রাহককে, অর্থাৎ আমানতকারীকে দিয়ে থাকে। এটা কিন্তু চলতি হিসাব কিংবা সঞ্চয় হিসাবের ক্ষেত্রে এই দলিলটা দেওয়া হতো না, কিন্তু স্থায়ী হিসাবের ক্ষেত্রে এফডিআর অর্থাৎ প্রামাণ্য দলিলটি দেওয়া হয়। এটা বিনিয়োগ, অর্থাৎ আমরা যে 10 লক্ষ টাকাটা 10 বছরের জন্য ব্যাংকে যে জমা রেখেছি অ্যাকাউন্ট খুলে, ব্যাংক এই টাকাটা, অর্থাৎ আমাদের টাকাটা লাভজনক খাতে বিনিয়োগ করবে। অর্থাৎ আমাদের টাকাগুলো যেহেতু 10 বছর পর্যন্ত ব্যাংকে থাকবে, ব্যাংক অবশ্যই এই টাকাগুলো, অর্থাৎ আমাদের টাকাগুলো তারা লাভজনক খাতে বিনিয়োগ করবে, বিনিয়োগ করে তারা আয় করবে। অর্থাৎ স্থায়ী হিসাবে টাকাগুলো কি করা যায়, বিনিয়োগ করা যায়। বিনিয়োগ করবে কে, ব্যাংক করবে। তারপর হচ্ছে সুদ। স্থায়ী হিসাবের ক্ষেত্রে অধিক পরিমাণ সুদ দেওয়া হয়, চলতি হিসাবের ক্ষেত্রে তো একেবারে সুদ দেওয়া হয় না, কিন্তু বিশেষ চলতি হিসাবের ক্ষেত্রে কিছু পরিমাণ সুদ দেওয়া হয়, আর সঞ্চয় হিসাবের ক্ষেত্রে সুদ দেওয়া হয়। কিন্তু স্থায়ী হিসাবের ক্ষেত্রে অধিক পরিমাণ সুদ পাওয়া যায়। তাহলে কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি অধিক পরিমাণ সুদ পাওয়া যায়, তাহলে সেটা হবে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফর্ম এবং জমা রসিদ পূর্ণ করা। অর্থাৎ আমি যে স্থায়ী হিসাব খুলতেছি, সেই জন্য আমাকে একটা ফর্ম, তারপর হচ্ছে জমা রসিদ, এগুলো পূরণ করতে হবে। তারপর হচ্ছে এটিএম কার্ড দেওয়া হয় না, স্থায়ী হিসাবের ক্ষেত্রে এটিএম কার্ড দেওয়া হয় না, যেহেতু টাকাটা এককালীন তোলা হবে, নির্দিষ্ট সময় পর গিয়ে, এর আগে যেহেতু টাকাটা তোলা যাবে না, সেই জন্য এখানে এটিএম কার্ড দেওয়া হয় না। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট সময়, জমাদান, প্রামাণ্য দলিল, তারপর হচ্ছে বিনিয়োগ, সুদ, ফর্ম ও জমা রসিদ পূরণ, এটিএম কার্ড দেওয়া হয় না, এগুলো হচ্ছে স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য। স্থায়ী হিসাবের সুবিধা হচ্ছে সুদ প্রাপ্তি, স্থায়ী হিসাব থেকে অধিক পরিমাণ সুদ পাওয়া যায়। তারপর হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন, স্থায়ী হিসাবের মাধ্যমে, অর্থাৎ ফিক্সড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। মনে করো আমি 10 বছর পরে একটা বাড়ি করব, 10 বছর পর যদি আমরা একটা বাড়ি করতে গেলে, মনে করো 10 বছর পর আমি একটা বাড়ি করব, আমার 50 লক্ষ টাকা প্রয়োজন। 10 বছর পর আমি একটা বাড়ি করতে গেলে আমার 50 লক্ষ টাকা প্রয়োজন। আমি যদি এখন থেকে, অর্থাৎ আমি যদি এখন থেকে একটা স্থায়ী হিসাব খুলে রাখি, তাহলে 10 বছর পরে গিয়ে আমার পরিকল্পনাটা বাস্তবায়ন হবে, সেই পরিমাণ ব্যাংক থেকে সুদ দেওয়া হবে। আমার সুদ এবং আসলে আমি প্রায় 50 লক্ষ টাকা যদি কাছাকাছি পেয়ে গেলে, তাহলে আমার পরিকল্পনাটা বাস্তবায়ন হবে। অর্থাৎ স্থায়ী হিসাবের ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। তাহলে স্থায়ী হিসাব হচ্ছে যে হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য একটি অ্যাকাউন্ট খোলা হবে, নির্দিষ্ট সময় পর গিয়ে ওই টাকাগুলো উত্তোলন করা যাবে, সেটাই হচ্ছে স্থায়ী হিসাব। দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ স্থায়ী হিসাব, একটা হচ্ছে বিশেষ স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য খোলা হবে, জমাদান অর্থাৎ এককালীন জমা দিয়ে দিতে হবে, প্রামাণ্য দলিল থাকবে একটা, তারপর হচ্ছে বিনিয়োগ, ব্যাংক আমাদের টাকাগুলো লাভজনক খাতে বিনিয়োগ করবে, তারপর হচ্ছে সুদ, স্থায়ী হিসাবের ক্ষেত্রে অধিক পরিমাণ সুদ দেওয়া হয়, তারপর হচ্ছে আমাদের একটা ফর্ম এবং জমা রসিদ পূর্ণ করতে হবে, স্থায়ী হিসাবের ক্ষেত্রে এটিএম কার্ড দেওয়া হয় না। এগুলো হচ্ছে স্থায়ী হিসাবের
বৈশিষ্ট্য। স্থায়ী হিসাবের সুবিধা কি? সুবিধা হচ্ছে অধিক পরিমাণ সুদ পাওয়া যায়, স্থায়ী হিসাবের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। এগুলো হচ্ছে স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য। এরপর আমরা জানবো ডিপোজিট পেনশন স্কিম কি, এটার বৈশিষ্ট্য এবং এটার সুযোগ সুবিধা সম্পর্কে। তাহলে চলো আমরা জানবো ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিট পেনশন স্কিম হচ্ছে যেই হিসাবে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়া হয়, মেয়াদ শেষে সুদ আসলে সেই টাকাটা এককালীন অথবা কিস্তিতে উত্তোলন করা যায়, তাকে বলা হয় ডিপোজিট পেনশন স্কিম। আমি আবার বলি, ডিপোজিট পেনশন স্কিম হচ্ছে যে হিসাবে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়া হয়, মেয়াদ শেষে এককালীন বা কিস্তিতে সুদ সহ উত্তোলন করা যায়, তাকে বলা হয় ডিপোজিট পেনশন স্কিম। মনে করো আমি 5 বছরের জন্য একটি অ্যাকাউন্ট খুলেছি, 5 বছরের জন্য আমি একটা অ্যাকাউন্ট খুলেছি 1 লক্ষ টাকার। কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকার। আমি এখন 1 লক্ষ টাকা এককালীন দিব না, কিস্তি করে করে দিব। মনে করো প্রতি মাসের 1 তারিখে আমি 10,000 টাকা করে করে জমা দিব। আমি প্রতি মাসের 1 তারিখে 10,000 টাকা করে জমা দিব। এখন আমি 1 লক্ষ টাকা খুলেছি, তো প্রতি মাসের 1 তারিখে যদি আমি 10,000 টাকা জমা দিই, তাহলে আমাকে কয় মাস দিতে হবে? এটাকে যদি 1 লক্ষ টাকা যদি 10,000 টাকা দিয়ে ভাগ করে, তাহলে এখানে আসবে 10 মাস। অর্থাৎ আমি প্রতি মাসের 1 তারিখে 10,000 টাকা করে 10 মাস জমা দেওয়ার পর আমার 1 লক্ষ টাকা হবে। এখন আমি 1 লক্ষ টাকা যখন মাস শেষ, অর্থাৎ আমি 10 মাস জমা দিব, আমার 1 লক্ষ টাকা হয়ে গেছে। আমি 5 বছরের জন্য খুলেছি, 5 বছর পর্যন্ত আমার টাকাটা জমা থাকবে। 5 বছর পর আমি সুদ সহ টাকাটা তুলবো। অর্থাৎ আমি প্রতি মাসে নির্দিষ্ট একটা তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিব। মেয়াদ শেষে আমি যতদিন মেয়াদিটা খুলেছি, মেয়াদ শেষে আমি ওই টাকাটা সুদ সহ ফেরত পাবো। এককালীন উত্তোলন করতে পারি, কিস্তিতে উত্তোলন করতে পারি। এটাই হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিট পেনশন স্কিমের কিছু উদাহরণ হচ্ছে ডিপিএস। যেমন হচ্ছে ডিপিএস, আমরা ডিপিএস করে থাকি, এখানে টাকা কিন্তু এককালীন দিতে হয় না, আমরা কিস্তিতে করে করে ওই টাকাটা দিয়ে থাকি। তারপর হচ্ছে হসি স্কিম, লাখপতি হন, এগুলো হচ্ছে ডিপোজিট পেনশন স্কিমের উদাহরণ। তারপর আমরা জানবো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। অর্থাৎ আমরা যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে ব্যাংকের অবস্থান, অর্থাৎ আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবো এই ব্যাংকের অবস্থানটা কোথায় সেটা আমাদের আগে কি করতে হবে? জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দক্ষ ব্যাংকিং, অর্থাৎ আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবো সেই ব্যাংক অ্যাকাউন্টের কি দক্ষ ব্যাংকিং কিনা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে কর্মচারী, অফিসার বা সেবা সমূহ আছে এগুলো কি আধুনিক কিনা, অর্থাৎ দক্ষ ব্যাংকিং কিনা, সেটা আমাদের বিবেচ্য বিষয়। এটা আমাদের আগে বিবেচনা করতে হবে অ্যাকাউন্ট খোলার আগে। তৃতীয়ত হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক কিনা। তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের সদস্য, সেগুলোকে বলা হয় তালিকাভুক্ত ব্যাংক বা তফসিলি ব্যাংক। তাহলে আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবো সেই ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক কিনা, বাংলাদেশ ব্যাংকের সদস্য কিনা, সেটা আমাদের আগে কি করতে হবে? বিবেচনা করতে হবে। না হলে ব্যাংকটি দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে। যদি ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক হয় সেই ক্ষেত্রে ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, সেক্ষেত্রে আমাদের অর্থটা নিরাপদ থাকবে। সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক কিনা সেটা আগে কি করতে হবে? জানতে হবে। তারপর হচ্ছে সুনাম, আমরা যে ব্যাংক অ্যাকাউন্টে খুলবো সেই ব্যাংক অ্যাকাউন্টের সুনাম আছে কিনা সেটা আমাদের আগে বিবেচ্য বিষয়, অর্থাৎ এটা আগে বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে অধিক শাখা, আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবো সেটার অধিক শাখা আছে কিনা। মনে করো আমরা যদি এখান থেকে ঢাকায় গেলে, ঢাকায় যদি আমাদের যে অ্যাকাউন্টটা খুলেছি ওই ব্যাংকে যদি একটি শাখা থাকলে সহজে আমরা লেনদেন করতে পারবো, সেক্ষেত্রে আমরা সুবিধা পাবো। সেই জন্য আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটি খুলবো সেই ব্যাংকের অধিক শাখা আছে কিনা, বিভিন্ন জায়গায় এর শাখা আছে কিনা সেটা আগে আমাদের জানতে হবে, তারপর অ্যাকাউন্ট খুলবো। তারপর হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা, অর্থাৎ আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটি খুলবো সেই ব্যাংকটির, অর্থাৎ যেখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলবো সেই ব্যাংকটা ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দেয় কিনা, অর্থাৎ টেলিফোন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, তারপর এটিএম কার্ড, ডেবিট কার্ড, এই সেবাগুলো ব্যাংকটা দিয়ে থাকে কিনা সেটা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ ব্যাংক খোলার আগে যে বিষয় সমূহ সেগুলো হচ্ছে ব্যাংকের অবস্থান, দক্ষ ব্যাংকিং, তালিকাভুক্ত ব্যাংকিং কিনা, অধিক শাখা আছে কিনা, ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দেয় কিনা, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা কেওয়াইসি ফর্ম এবং বিভিন্ন বোর্ডে আসা
প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কোন ব্যক্তির জন্য কোন অ্যাকাউন্টটি খোলা অধিক লাভজনক সেটা আমরা প্রশ্নের আলোকে বোঝার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালাম।